আমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 75 নাম্বার ক্লাস। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে দেওয়া যে প্লে লিস্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ক্রিস গেইলের লেখা বইটির নাম কি, অর্থাৎ ক্রিস গেইলের আত্মজীবনীর নাম কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে এটা। তো মনে রাখবে ক্রিস গেইলের লেখা বায়োগ্রাফিটির নাম হচ্ছে সিক্স মেশিন। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা কমেন্টে জানাবে যে এ টেস্ট অফ মাই লাইফ এটা কার আত্মজীবনী, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি, অর্থাৎ কোচ, ভারতের যে কোচ যারা থাকে সেই কোচদের সবথেকে সর্বোচ্চ পুরস্কার কোনটি। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, দ্রোণাচার্য পুরস্কার হচ্ছে কোচদের সর্বোচ্চ পুরস্কার। তো দ্রোণাচার্য পুরস্কার হলো ভারতবর্ষের বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষক অর্থাৎ কোচ হিসেবে অসামান্য অবদানের জন্য তাদেরকে পুরস্কৃত করার একটি কর্মসূচি। এটি প্রাচীন ভারতের সংস্কৃত মহাকাব্য মহাভারতের উল্লেখযোগ্য চরিত্র দ্রোণাচার্যের অর্থাৎ গুরু দ্রোণের নামে নামকরণ করা হয়। নেক্সট প্রশ্ন, আওয়ার স্ট্রাগল, যেটা ইংলিশ হচ্ছে মেই ক্যাম্প। তো মেই ক্যাম্প এই গ্রন্থটি কার রচনা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। তো আওয়ার স্ট্রাগল বা মেইন ক্যাম্প গ্রন্থটি হচ্ছে অ্যাডলফ হিটলারের লেখা। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় ম্যাগসাইসে পুরস্কারটি পেয়েছিলেন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ম্যাগসাইসে পুরস্কার। তো মনে রাখবে প্রথম যে ভারতীয় ম্যাগসাইসে পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছে বিনোবা ভাবে। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো 1958 সালে কমিউনিটি লিডারশিপ বিভাগে র্যামন ম্যাগসাইসে পুরস্কার জেতা প্রথম ভারতীয় হলেন বিনোবা ভাবে। ভারতের সবচেয়ে সাম্প্রতিক ব্যক্তি যিনি এই পুরস্কার জিতেছিলেন তিনি হচ্ছে 2019 সালে সাংবাদিকতা বিভাগে রবিশ কুমার। এটাও ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসতে পারে যে 2019 সালে সাংবাদিকতায় কে এই ম্যাগসাইসে পুরস্কারটি জিতেছিলেন। অ্যান্সার হবে রবিশ কুমার। নেক্সট প্রশ্ন, জাতীয় উন্নয়ন পর্ষদের কাজ কি। তো মনে রাখবে জাতীয় উন্নয়ন পর্ষদের কাজ হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুমোদন করা। তো অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটার বাংলা হচ্ছে ভারতীয় উন্নয়ন পর্ষদ। তো ভারতীয় উন্নয়ন পর্ষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের কাজ হলো পরিকল্পনার জন্য সম্পদের মূল্যায়ন সহ জাতীয় পরিকল্পনা প্রণয়নের জন্য নির্দেশিকা নির্ধারণ করা, পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সংস্থানগুলির মূল্যায়ন করা এবং সেগুলিকে বাড়ানোর জন্য ব্যবস্থার পরামর্শ দেওয়া, পরিকল্পনা কমিশন কর্তৃক প্রস্তুত করা পরিকল্পনার অনুমোদন করা হচ্ছে এর গুরুত্বপূর্ণ কাজ। পরের প্রশ্ন, র্যাপিড সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ এই ধারণাটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়। তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই, তো এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে যে র্যাপিড সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ এটা ছিল হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বাদশ নম্বর যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ 12 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই কথাটি বলা হয়েছিল যে র্যাপিড সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, অর্থাৎ এটা হচ্ছে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেইন থিম ছিল। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কানাডা। তো কানাডা থেকে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ধারণাটি ভারতের সংবিধানে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কার দ্বারা নিযুক্ত হন। তো মনে রাখবে পার্লামেন্টসের যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি রয়েছে সেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছে
লোকসভার অধ্যক্ষ অর্থাৎ লোকসভা যে স্পিকার রয়েছে তার দ্বারা নিযুক্ত হন। আর সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সর্বদা সংসদের বিরোধী দলের সদস্য হন, অর্থাৎ যে বিরোধী দলের যে সদস্যরা রয়েছেন তাদের মধ্যে একজন হবেন হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, আর এই চেয়ারম্যানকে নির্বাচন করবেন হচ্ছে লোকসভার অধ্যক্ষ। নেক্সট প্রশ্ন, কত সালের আদমশুমারি অনুযায়ী বর্তমান লোকসভার আসনগুলি বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে বণ্টিত হয়েছে? তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1971 সালের আদমশুমারি অনুযায়ী। তো 1971 সালের আদমশুমারির ভিত্তিতে লোকসভা এবং রাজ্য আইনসভা পরিষদের বিভিন্ন রাজ্যে বরাদ্দকৃত বিদ্যমান আসনের মোট সংখ্যা স্থির করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের উদ্যোগী হয়েছিলেন? তো ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের উদ্যোগী হয়েছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে পরেশনাথ, অপশান এ। তো এই মালভূমির সর্বোচ্চ উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1370 মিটার উপরে, যা পরেশনাথ পাহাড় নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? মেরিনা, মালাপে, চেরাই নাকি এদের কোনোটিই নয়? তো ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে মেরিনা সৈকত, অপশান এ। পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট স্থাপিত হয়েছিল কত সালে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। তো বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয়েছিল 1917 সালে। নেক্সট প্রশ্ন, এদের মধ্যে অর্থাৎ অপশনগুলির মধ্যে কে প্রথম ইউরোপিয়ান হিসেবে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে প্রথম ইউরোপিয়ান যিনি ছিলেন তিনি হচ্ছে জর্জ ইউল, অপশান বি। তো আর এর সাথে সাথে মনে রাখবে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন অ্যানি বেসান্ত, আর কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা সভাপতি হয়েছিলেন নেলি সেনগুপ্তা। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে যে কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা সভাপতি হয়েছিলেন নেলি সেনগুপ্তা, আর কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন অ্যানি বেসান্ত। নেক্সট প্রশ্ন, কবে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 1940 সালে। তো মোহাম্মদ আলী জিন্নাহ 22 থেকে 24 মার্চ 1940 সালে লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের এই সাধারণ অধিবেশনে আহ্বান করেছিলেন। নেক্সট প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO অনুসারে পানীয় জলে BODর পরিমাণ কত হওয়া উচিত? এখানে BODর ফুল ফর্ম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ, 10 mg পার লিটার, অর্থাৎ পানীয় জলের BOD 10 mg পার লিটার হওয়া বা এর থেকে বেশি হওয়া চলবে না, মানে এটা হচ্ছে লিমিট। নেক্সট প্রশ্ন, আমাদের জিভে কত শ্বাতকোরক আছে? তো মনে রাখবে আমাদের জিভে প্রায় 10,000 শ্বাতকোরক রয়েছে, অপশন বি। তো মানুষ সাধারণত 5 ধরনের স্বাদ অনুভব করতে পারে, এগুলো হচ্ছে মিষ্টি, টক, তেতো, নোনতা এবং উমামি বা সুস্বাদু। আমাদের জিহ্বায় হাজার হাজার ক্ষুদ্রাকৃতির বাম্প রয়েছে, যাকে স্বাদ প্যাপিলি বলা হয় বা টেস্ট প্যাপিলি বলা হয়। প্রতিটি প্যাপিলায় 10 থেকে 50টি রিসেপ্টর কোষ সহ একাধিক শ্বাতকোরক বা টেস্ট বাড থাকে। পরের প্রশ্ন, ভিটামিন শব্দটি আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় আসে। তো ভালো করে মনে রাখবে যে ভিটামিন শব্দটি আবিষ্কার করেছিলেন হচ্ছে ফ্র্যাঙ্ক, অপশন সি। তো 1912 সালে পোল্যান্ডের বিজ্ঞানী ক্যাসিমির ফ্র্যাঙ্ক প্রথম ভিটামিনটি আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, মেলানিন নামক রঞ্জক উৎপাদন করা হচ্ছে কিসের কাজ? চোখ, জিভ,
ত্বক নাকি কান? তো কোনটার কাজ হচ্ছে মেলানিন নামক একটি রঞ্জক উৎপাদন করা? তো মেলানিন নামক রঞ্জক উৎপাদন করে হচ্ছে ত্বক, অপশান সি। তো মেলানিন এক ধরনের রঞ্জক পদার্থ যা মেলানোসাইট নামক কোষ থেকে তৈরি হয়, যার কারণে মানুষ বা অন্যান্য প্রাণীর চামড়ায়, চুল ও চোখের মণি, পাখির পালক কালো হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, গান মেটালে কোন ধাতুটি থাকে না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে, গান মেটালে হচ্ছে ক্রোমিয়াম, এটা থাকে না। আর গান মেটাল তৈরি করা হয় তামা, জিঙ্ক এবং টিন দিয়ে। তো গান মেটাল, যা লাল পিতল নামেও পরিচিত, এটি তামা, টিন এবং দস্তার এক ধরনের সংকর ধাতু। অনুপাত উৎস অনুসারে পরিবর্তিত হয়, তবে 88% তামা, 8 থেকে 10% টিন এবং আনুমানিক 2 থেকে 4% দস্তা থাকে এই গান মেটালের মধ্যে। আর এটি মূলত বন্দুক এবং গুলি তৈরিতে ব্যবহৃত হয়। এখন এটির পরিবর্তে ইস্পাত ব্যবহার করা হয়, অর্থাৎ এখন গান মেটাল ইউজ করা হয় না, এখন ইস্পাত দিয়ে বন্দুক তৈরি করা হয়। নেক্সট প্রশ্ন, শৈল শহর ল্যান্সডাউন ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো মনে রাখবে, ল্যান্সডাউন হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, অপশন এ। পরের প্রশ্ন, অটল বিহারী বাজপেয়ী কতবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে, অটল বিহারী বাজপেয়ী হচ্ছে মোট 3 বার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, অপশন বি। তো অটল বিহারী বাজপেয়ী একজন ভারতীয় রাজনীতিবিদ এবং কবি, যিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে 3 মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন। প্রথমে 139 দিনের জন্য ও 19 দিনে, এটা 19 না, 139 দিনের জন্য 1998 থেকে 1999 সাল পর্যন্ত, 13 মাসের একটি সময়কাল। তারপর 1999 থেকে 2004 সাল পর্যন্ত একটি পূর্ণ মেয়াদ পালন করেছিলেন। আর তিনি প্রথম অকংগ্রেস প্রধানমন্ত্রী যিনি অফিসে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেন। নেক্সট প্রশ্ন, নাগাল্যান্ডের প্রধান ভাষা কোনটি? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। তো নাগাল্যান্ডের ভাষা কিন্তু নাগা ভাষা নয়। তো নাগাল্যান্ডের প্রধান ভাষা হচ্ছে ইংরেজি ভাষা, অপশন বি। তো নাগাল্যান্ড গঠন হয়েছিল 1 ডিসেম্বর 1963 সালে, আর নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। নেক্সট প্রশ্ন, ফুলারিন কি? তো মনে রাখবে, ফুলারিন হচ্ছে একটি কার্বনের রূপভেদ, অপশন এ। তো ফুলারিন হলো কার্বনের একটি অ্যালোট্রপ, যার প্রত্যেকটি অণু একক অথবা দ্বৈত বন্ধন দ্বারা সংযুক্ত কার্বন পরমাণু নিয়ে গঠিত। ফুলারিন অণু ফাঁকা গোলক, উপবৃত্তাকার, টিউব বা বিভিন্ন আকার আকৃতির হতে পারে। গ্রাফিনকে ফুলারিন পরমাণুর শ্রেণীর একটি সদস্য হিসাবে গণ্য করা হয়। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল? এটা তো তোমরা কম বেশি সবাই পারবে, তোমরা তো লাইভ কমেন্টে তোমরা অ্যান্সার করতে থাকো। তো মনে রাখবে, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মূল প্রতীক ছিল হচ্ছে তার চরকা, অপশন বি। পরের প্রশ্ন, কুকা আন্দোলন 19 শতকের মাঝামাঝি সময় কোথায় শুরু হয়েছিল? পশ্চিম পাঞ্জাব, মহারাষ্ট্র, বাংলা নাকি মধ্যপ্রদেশে? তো মনে রাখবে, কুকা আন্দোলনটি হয়েছিল হচ্ছে পশ্চিম পাঞ্জাবে, অপশন এ। তো কুকারা শিখদের মূলধারার শিখ ধর্মের অংশ ছিল না। জনগণকে ঐক্যবদ্ধ করতে সদ্গুরু রাম সিং জি কুকা আন্দোলন শুরু করেন। 1872 সালের 12 এপ্রিল তারিখটি সাধারণত আন্দোলনের জন্মের আনুষ্ঠানিক দিন হিসেবে পরিচিত, যদিও প্রকৃত অর্থে কয়েক বছর আগে সদ্গুরু রাম সিং জি এই আন্দোলনের ভিত্তি স্থাপন করেছিলেন। অর্থাৎ কুকা বিদ্রোহ শুরু হয়েছিল 1872 সালে, এই সালটা মনে রাখবে। পরের প্রশ্ন, শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতাকে? তো তোমরা লাইভ কমেন্টেও অ্যান্সার করতে থাকো, তো এটা অ্যান্সার তোমরা পারবে অবশ্যই। তো বলে দেই, এটার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, পুষ্যমিত্র শুঙ্গ। তো পুষ্যমিত্র শুঙ্গ হচ্ছে শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা। তো মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, কোন মাটি তুলা মাটি নামে পরিচিত? অর্থাৎ কোন মাটিতে তুলা চাষ সব থেকে ভালো হয়? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি,
কালো মাটি। তো কালো মাটিকে হচ্ছে তুলা মাটি বলা হয় এবং এই মাটিতে তুলা চাষ ভালো হয়। তো কালো মাটি তুলা চাষের জন্য সবথেকে উপযুক্ত, কারণ কালো মাটি দীর্ঘ সময়ের জন্য আর্দ্রতা ধরে রাখে এবং এতে প্রচুর পরিমাণে হিউমাস থাকে। তুলা ছাড়াও কালো মাটি গম, চীনাবাদাম, মরিচ, তামাক এবং জোয়ারের মতো ফসল চাষের জন্য উপযুক্ত, যা ভারতের দাক্ষিণাত্য এবং মালওয়া মালভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি লোকসভায় অংশগ্রহণ করেননি তিনি কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, চৌধুরী চরণ সিং। তো সিং অর্থাৎ চৌধুরী চরণ সিং লোকসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার ঠিক আগে ইন্দিরা গান্ধী তার সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে নেন এবং তিনি 20 আগস্ট 1979 সালে পদত্যাগ করেন। মাত্র 23 দিন পর একমাত্র প্রধানমন্ত্রী হয়েছিলেন যিনি সংসদের মুখোমুখি হননি। তিনি রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডিকে লোকসভা ভেঙে দেওয়ার পরামর্শ দেন। পরের প্রশ্ন, অর্থ কমিশন কত নম্বর ধারায় বর্ণিত আছে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। তো মনে রাখবে, অর্থ কমিশন ভারতের সংবিধানের 280 নম্বর ধারায় বর্ণিত আছে। নেক্সট প্রশ্ন, গ্রিন রেভলিউশন কথাটি কে দিয়েছিলেন? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, গ্রিন রেভলিউশন কথাটি বলেছিলেন হচ্ছে ডক্টর উইলিয়াম গ্যান্ডে, অপশান এ। তো সবুজ বিপ্লব একটি সময়কাল যা 1960-এর দশকে শুরু হয়েছিল, যে সময় ভারতে কৃষিকে প্রযুক্তি গ্রহণের মাধ্যমে একটি আধুনিক শিল্প ব্যবস্থায় রূপান্তরিত করা হয়েছিল, যেমন উচ্চ ফলনশীল বীজ, যান্ত্রিক কৃষি সরঞ্জাম, সেচ সুবিধা, কীটনাশক এবং সার ব্যবহার করা। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদীটির নাম কি? তো মনে রাখবে, পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম হচ্ছে দামোদর নদী, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর তোমরা নিচে কমেন্টে জানাবে যে পশ্চিমবঙ্গের সবথেকে দীর্ঘতম নদীর নাম কি। তো দামোদর নদীর দৈর্ঘ্য হচ্ছে 541 কিলোমিটার। ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি প্রজেক্ট, এটা হচ্ছে 1948 সালে গড়ে ওঠে, আর একে পশ্চিমবঙ্গের দুঃখের নদী বলা হয়। নেক্সট প্রশ্ন, সুন্দরবন কোন সালে প্রাকৃতিক হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত হয়? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, WBPSC ছাড়াও অন্যান্য পরীক্ষায় বারবার এটা পরীক্ষায় এসেছে। তো ভালো করে মনে রাখবে যে সুন্দরবনকে প্রাকৃতিক হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত করা হয়েছিল 1987 সালে, অপশান এ। নেক্সট প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশান এ, আহমেদাবাদে হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি অবস্থিত। পরের প্রশ্ন, কোনটি অন্তঃস্রাবী গ্রন্থি নয়? তো অন্তঃস্রাবী গ্রন্থি নয় হচ্ছে লালা গ্রন্থি, অপশন এ। এছাড়া থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনাল এগুলো সব হচ্ছে অন্তঃস্রাবী গ্রন্থি। নেক্সট প্রশ্ন, ফিউজ তারের পদার্থটির বিশেষত্বতা কী থাকে? অর্থাৎ ফিউজ তার যে থাকে সেটা বিশেষত্ব বা বৈশিষ্ট্য কী? তো এখানে অ্যান্সার কিন্তু দুটো হবে, অপশন এ এবং অপশন বি। তো মনে রাখবে, ফিউজ তার হচ্ছে নিম্ন গলনাঙ্কের হয়, অর্থাৎ খুব কম তাপমাত্রাতেই গলে যায় এবং এর রোধ উচ্চ রোধের হয়, অর্থাৎ রোধ খুব বেশি হয়। এ দুটো ভালো করে মনে রাখবে। তো ফিউজ তার হচ্ছে নিম্ন গলনাঙ্ক এবং উচ্চ রোধ বিশিষ্ট হয়। তো ফিউজ তারগুলি বৈদ্যুতিক সার্কিটে ব্যবহার করা হয় যাতে প্রচুর পরিমাণে কারেন্ট দ্বারা ক্ষতিকারক থেকে বাড়ির যন্ত্রপাতিকে রক্ষা করা হয়। ফিউজ তার এমন হওয়া উচিত যাতে সার্কিটের মধ্যে দিয়ে শক্তিশালী কারেন্ট প্রবাহিত হলে তা অবিলম্বে গলে যায়, এবং এটি সম্ভব যদি এর গলনাঙ্ক কম হয় এবং প্রতিরোধ ক্ষমতা বেশি হয়। নেক্সট প্রশ্ন, সিফিলিস রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম কি? এটাও বারবার পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে, সিফিলিস রোগ সৃষ্টিকারী ভাইরাসটির নাম হচ্ছে ট্রিপোনেমা প্যালিডাম। তো ট্রিপোনেমা প্যালিডাম হচ্ছে সিফিলিস রোগ সৃষ্টি করে। তো সিফিলিস ট্রিপোনোমা প্যালিডাম উপজাত
পেলিডান দ্বারা সৃষ্ট একটি যৌনবাহিত রোগ। নেক্সট প্রশ্ন, সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির হয় কারণ সাদা বর্ণের আলোক রশ্মিকে পর্দা কী করে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিক্ষিপ্তভাবে প্রতিফলিত করে। নেক্সট প্রশ্ন, মানালি শহরটি কোন নদীর উপরে গড়ে উঠেছে, অর্থাৎ কোন নদীর পাশে মানালি শহরটি রয়েছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে মানালি শহরটি হচ্ছে বিপাশা নদীর উপরে গড়ে উঠেছে, অপশন এ। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো গ্রিন পার্ক এটা কোথায় অবস্থিত? দিল্লি, বোম্বাই, কানপুর নাকি জয়পুরে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কানপুরে। তো গ্রিন পার্ক হচ্ছে কানপুরে অবস্থিত। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।